যুদ্ধ শব্দটা যতটাই রোমাঞ্চকর ঠিক ততটাই কঠিন। একটা যুদ্ধের কথা বলতে গেলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রচুর সেনাবাহিনী, গোলাগুলি, অস্ত্রশস্ত্র, যুদ্ধ বিমান, যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রচুর পরিমাণে সমুদ্রের মধ্যে ভেসে চলেছে নৌবাহিনী। কিন্তু তার সঙ্গেও যেটা থাকে সেটা হচ্ছে প্রচুর সৈনিক, যাদেরকে যুদ্ধ উপযোগী করে তোলার জন্য দেয়া হয় ট্রেনিং। এই প্রত্যেকটা বিষয়ের জন্যই দরকার হয় প্রচুর পরিমাণে অর্থ। যুদ্ধে যেমন একজন খুব সাহসী এবং শিক্ষিত রণকৌশলী সেনাপতির দরকার হয়, ঠিক তেমনই দরকার হয় প্রচুর পরিমাণ অর্থের। ঠিক তেমনই প্রচুর পরিমাণ অর্থের দরকার ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বারা পরিচালিত আজাদ হিন্দ সরকার অথবা আজাদ হিন্দ বাহিনীর। সেই সময় প্রচুর বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও তাদের সমস্তটুকু দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকে সাহায্য করেছিল ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্যে। এমনকি কিছু মানুষ তাদের নিজেদের গয়না দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, এমন বহু ব্যবসায়ী ছিলেন যারা তাদের নিজস্ব সম্পত্তির সমস্তটুকু বিকিয়ে দিয়েছিল এই নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর জন্য। আমাদের এক দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল ঠিক এমনই একজন মানুষকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। আর দর্শকদের কমেন্ট পড়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে নিয়ে অল্প বিশদ রিসার্চ করতে শুরু করি। খুব বেশি তথ্য তার সম্বন্ধে না পাওয়া গেলেও অল্প বিস্তর যা তথ্য আমরা জোগাড় করেছি সেটাও কিন্তু খুবই চমকে দেওয়ার মতো। আর আজকের আমাদের এই ভিডিও সেই মানুষটাকে নিয়েই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি, আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা অজানা মানুষের তথ্য। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 1943 সালের আগস্ট মাসে নেতাজি সুভাষচন্দ্র প্রথমবার একটি মোটর কনভয়তে করে চলেছেন সাইগনের পথে। হঠাৎই এক তামিল খ্রিস্টান বিজনেসম্যান নেতাজির এই কনভয়ের সামনে উপস্থিত হন এবং নেতাজির এই কনভয়কে বাধা দেন। নেতাজির এই সাইগন যাত্রায় বাধা পেয়ে সবাই একটু বিরক্ত হয়, কিন্তু সেই মানুষটি নেতাজি সুভাষচন্দ্র বোসের গাড়ির সামনে আসেন এবং সুভাষচন্দ্র বোসকে সাইগনের সাদর আমন্ত্রণ জানান একটি সোনার নেকলেস সুভাষচন্দ্র বোসের গলায় পরিয়ে দিয়ে। পরবর্তীকালে এই মানুষটি আজাদ হিন্দ বাহিনীর একজন মুখ্য অর্থদাতা বা অর্থ প্রদানকারী হিসাবে পরিণত হয়। পরবর্তীকালে এই মানুষটি আজাদ হিন্দ বাহিনী এবং স্বাধীন ভারতবর্ষের জন্য অর্থ, সোনা, গয়না, এমনকি নিজের বাড়ি পর্যন্ত বিনামূল্যে আজাদ হিন্দ বাহিনীর কাজের জন্য ভাড়া হিসাবে দিয়েছিলেন। অল্প একটু অবাক হচ্ছেন তো? মনে হচ্ছে এত বড় একজন মানুষের কথা কেন ইতিহাস বইতে আপনারা জানতে পারেননি? অতটা চিন্তা করার কিছু নেই। আজকে এই ভিডিও দেখলে আপনারা অনেকটাই এই মানুষটার ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। শুধুমাত্র এই মানুষটাই নয়, এরকম অসংখ্য মানুষ ছিলেন যারা হয়তো কখনো ভারতবর্ষ দেখেনি বা বহু বছর আগে ভারতবর্ষ ত্যাগ করেছেন, তবুও তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আজাদ হিন্দ বাহিনীর ফান্ডে প্রচুর পরিমাণ অর্থ মুক্ত হস্তে দান করেছিলেন। এমনকি বহু বড় বড় ব্যবসায়ী নিজের জীবনের সর্বস্বটুকু দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই অভিযানে নিজেদেরকে সামিল করেছিলেন। যাই হোক, তাদের কথা অবশ্যই অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কিন্তু আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে লিওন প্রচেন্ডি। 1 মে 1901 একটি তামিল খ্রিস্টান মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন লিওন প্রচেন্ডি। লিওন প্রচেন্ডির পিতা মাইগ্রেট হয়ে ইন্দো চায়নাতে এসেছিলেন এবং সেখানে তিনি একজন পুলিশ অফিসারের পেশায় নিযুক্ত ছিলেন। লিওন প্রচেন্ডি তার পড়াশোনা শুরু করেন সাইগনের একটি ফ্রেঞ্চ স্কুলে এবং পরবর্তীকালে তিনি সেখান থেকেই ডিপ্লোমা কমপ্লিট করেন। কর্মজীবনে তিনি একটি ইন্দো চায়নার রাবার প্ল্যান্টেশনের মালিক ছিলেন। ইন্দো চায়নার এগ্রিকালচারাল বিষয়ে লিওন প্রচেন্ডি একটি বিশেষ ভূমিকা থাকায় ফ্রেঞ্চ গভর্নমেন্ট খুশি হয়ে তাকে একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডও দিয়েছিলেন। এই লিওন প্রচেন্ডি সাইগনে প্রচুর গরিব মানুষকে বিভিন্নভাবে অর্থ প্রদান করে সাহায্য করার জন্য সাইগনের মধ্যে কিন্তু এই লিওন প্রচেন্ডির প্রচুর নাম, যশ এবং খ্যাতি ছিল। সাইগনের বেশিরভাগ মানুষই লিওন প্রচেন্ডিকে এক কথায় চিনত এবং তাকে যথেষ্ট সম্মান করত। তাহলে গল্পটা আরেকটু আগে থেকে শুরু করা যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস সাইগনে আসার আগে, অথবা বলা যেতে পারে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করার আগে 1930 সাল থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে এই লিওনকে যুক্ত হতে দেখা গেছে। বিশেষ করে ভারত তামিল সার্কেলের মধ্যে বিভিন্ন জায়গায় তাকে অ্যাক্টিভলি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী কার্যকলাপে যোগদান করতে দেখা গেছিল। এমনকি তার বাড়ি, যেটা 76 নম্বর রুই পল ব্রঞ্জি, যা বর্তমানে হাই বা ট্রাং অর্থাৎ ভিয়েতনামে অবস্থিত, সেই বাড়িটিকেও তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগকে বিনা পয়সায় ভাড়া দিয়েছিলেন। এখানে তৈরি হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ব্রাঞ্চ অফিস। সেই সময় তার এই বাড়ির মাথার ওপর উঠত 3টে পতাকা, একটি ইন্ডিয়ান, একটি ভিয়েতনামিজ এবং 3 নম্বরটি জাপানিজ। এবং এই বাড়ির প্রবেশদ্বারে সর্বত্র একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পাহারাদার হিসাবে থাকত।
আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সেই সময় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের ব্রাঞ্চ অফিস ছিল। লিওন প্রচণ্ডী প্রথম থেকেই একটা উদ্দেশ্য নিয়ে লড়াই করছিলেন যে ভারতবর্ষ থেকে ইংরেজদের যে কোনো প্রকারে বিতাড়িত করতে হবে। তিনি সগৌরবে একটা কথা সর্বদাই স্বীকার করতেন অথবা প্রচার করতেন যে পন্ডিচেরির তামিলরা খাতায় কলমে ফ্রেঞ্চ হলেও হৃদয় বা অন্তর থেকে তারা সবাই ভারতবাসী। অনেক সময় তিনি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে বা পরিবারের কথা না শুনেও আজাদ হিন্দ বাহিনী এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের জন্য মুক্ত হস্তে অর্থ সাহায্য করেছিলেন। প্রফেসর মোরে, যার গ্র্যান্ডফাদার ছিলেন লিওন প্রচণ্ডী, তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে 1945 সালের 18ই আগস্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস যেদিন প্লেনে চড়ে উধাও হয়ে গেছিলেন সেদিনও প্রফেসর মোরের মা নেতাজি সুভাষচন্দ্র বোসকে লিওন প্রচণ্ডীর বাড়িতে দেখেছিলেন। সুভাষচন্দ্র বোস হয়তো সেই দিন মিস্টার প্রচণ্ডীর সঙ্গে শেষবারের জন্য দেখা করতে এসেছিল। এছাড়া অনেকের মতে যে সেই সময় কিন্তু মিস্টার প্রচণ্ডী জানতো যে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফান্ডে থাকা 100 কেজি সোনা, হিরে জহরত, তাছাড়াও প্রচুর পরিমাণে অর্থ সামগ্রী যা তিনি সংগ্রহ করেছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, তার সুরক্ষার দায়িত্ব দিয়ে গেছিলেন এই লিওন প্রচণ্ডীর হাতে। হয়তো তিনি তার গন্তব্যের কথাও জানিয়েছিলেন এই মানুষটিকে। পরবর্তীকালে জাপানের পরাজয় ঘটলে মিত্রশক্তি কিন্তু এই সাইগন দখল করে এবং তার সঙ্গে সঙ্গেই ইংরেজ ব্রিটিশ সরকার এই মানুষটাকে গ্রেফতার করে। হেফাজতে তার উপর চলে প্রচণ্ড পরিমাণ মানসিক এবং শারীরিক অত্যাচার। পরবর্তীকালে তার পরিবারের একাংশের মত অনুযায়ী জানা গেছে যে লিওন প্রচণ্ডীর ওপর প্রচুর পরিমাণে মানসিক এবং শারীরিক অত্যাচার হয়েছিল কারাগারেরও। তার পরিবার এবং সকলের মতে লিওন প্রচণ্ডী কিন্তু ছিলেন মানসিকভাবে খুবই দৃঢ় একজন মানুষ, কিন্তু কারাগার অত্যাচার তাকে একেবারেই ভেঙে দিয়েছিল। জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর লিওন প্রচণ্ডী আর কাউকেই চিনতে পারতেন না। অতীতের কোনো কথাই তার মনে ছিল না। ব্রিটিশ কারাগারে তার সঙ্গে কী হয়েছিল তাও তিনি বেশিরভাগ সময় মনে করতে পারতেন না। পরবর্তীকালে এই লিওন প্রচণ্ডীকে তার পরিবারের লোকেরা সাইগন থেকে ভারতবর্ষের পন্ডিচেরিতে নিয়ে আসে এবং সেই সময় সালটা ছিল 1946। তার পরিবারের একাংশের মতে তার পরবর্তীকালের জীবনটা কেটেছিল অত্যন্ত দুঃখের এবং কষ্টের। 1968 সালে এই মানুষটির জীবনাবসান ঘটে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও এই সময়ে তদানীন্তন সরকার দ্বারা লিওন প্রচণ্ডী, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের এতটাই কাছের মানুষ ছিলেন, তার কোনো জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিল কিনা তার সম্বন্ধে কোনো ইতিহাস কিন্তু আমরা অনেক খুঁজেও পাইনি। কারণ বহু খুঁজেও আমরা কিন্তু লিওন প্রচণ্ডীর স্বাধীনতার পরে সুভাষচন্দ্র বোস করা কোনো জবানবন্দি ইন্টারনেট অথবা অন্যান্য কোনো জায়গাতেই খুঁজে পাইনি। আমরা জানি যে লিওন প্রচণ্ডীর মতো এত উদার এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এমন একজন সৈনিক যিনি যুদ্ধক্ষেত্রে না থেকেও আজাদ হিন্দ বাহিনী এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য সবসময় ভেবেছেন এবং কাজ করে গেছেন, তার গল্প বা বীরত্ব এত সামান্য হতে পারে না। আগামী দিনে আমরা লিওন প্রচণ্ডী সম্বন্ধে আরও অনেক তথ্য জোগাড় করার চেষ্টা করব। আর আপনাদের কাছে যদি এই মানুষটির সম্বন্ধে অন্য কোনো রকম কোনো তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।